Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। কিছুক্ষণ পরে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। টাইগারদের দ্বিতীয় ম্যাচের আগে কেমন উত্তেজনা আছে স্টেডিয়ামে, দর্শকদের কি কি প্রতিক্রিয়া আছে দেখে আসবো বিস্তারিত রঞ্জন শান্তর কাছ থেকে। বিখ্যাত নাগিন ডার্বি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই মরুর বুকে আবুধাবিতে হাজার হাজার সমর্থক লাল সবুজের পতাকা নিয়ে এসছে। তাদের অনুভূতি জানবো, শ্রীলঙ্কা ম্যাচটা নিয়ে কি বলতে চায় তারা, কতটা সক্ষমতা বাংলাদেশে মনে হচ্ছে রয়েছে হংকংকে হারানোর পর। শ্রীলঙ্কাকে কি হারাতে পারবে বাংলাদেশ? আলহামদুলিল্লাহ, আমরা ওভার কনফিডেন্স। শ্রীলঙ্কা হংকং এর সাথে যেভাবে ম্যাচ হয়েছে, ইনশাআল্লাহ আজকে আমাদের বাংলাদেশ 180 রান প্লাস রান করবে ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স, আমরা ম্যাচ উইন হবো। ইভেন প্রথমে আমরা ব্যাটিং করে 180 থেকে 200 রান টার্গেট দিব। দেখা যাক সেটা কি হয়। তবে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, টিকিট নিয়ে একটা কমপ্লেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, টিকিটের ওটা আমি আজ পর্যন্ত একটু দেখতেছি। টিকিট নিয়ে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা একটু বিভ্রান্ত হতেছে। কত টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে? কেউ 200 টাকা নিচে টিকিটে এখানে আমাদেরকে পাওয়া যাচ্ছে না। তবে আমরা চাই আর একটু কমে আসুক। আমরা যেহেতু এখানে অনেক, কেউ কোম্পানিতে জব করে, কেউ অনেক জব করে আর কি। কতদিনের ইনকাম 200 টাকা? 200 টাকা কেউ থেকে 7 দিন লাগতেছে, কেউ থেকে 3 দিন লাগতেছে, কেউ থেকে 7 দিন লাগতেছে ক্যাটাগরি আর কি। ওই রকম আমরা ওই যে টিকিটের দাম ওটা আমরা সম্ভব না। একটু স্বল্প সময়ের জন্য বিনোদনের জন্য দেশের টানে, দেশের পতাকার টানে, ভালোবাসার টানে আমরা খেলা দেখতে এসেছি। আমরা আশাবাদ করি সামনে থেকে আমাদের টিকিটটা একটু সহজলভ্য হবে এবং আমরা দেশকে এখানে সবসময় সাপোর্ট করবো। যেমনটা দেখছেন, একেবারে অন্যরকম এক উন্মাদনা এবং অনেক ঘামে শ্রমে কষ্টে এখানে প্রত্যেকে এসছেন খেলা দেখতে। জয় ভিন্ন কোনো কিছু চান না। আপনারা কোথা থেকে এসছেন? আমরা আবুধাবি থেকে আসছি। তো এখানে আসার পরে অসংখ্য দর্শক আমরা দেখছি। খুব বেদনা যে সব দর্শক হয়তো ভিতরে ঢুকতে পারবে না, কারণ টিকিটের কারণে। একটা টিকিট 200 টাকা করে আপনার দাম নিচ্ছে। তো হয়তো সবাই তো আর নিতে পারবে না, সবার পক্ষে সম্ভব না। 8000 টাকা একটা টিকিট কিনতে হচ্ছে, যাওয়া আসার খরচ এখানে অনেক বেশি। তবে সব মিলিয়ে একটা জয় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেবে। সবকিছু পেছনে ফেলে বাংলাদেশ দলকে সমর্থন যোগাতে এই সমর্থকরা ছুটে এসছেন। আমরা জানতে চাই যে এবারে এশিয়া কাপের সম্ভাবনা একেবারে অন্যরকম দেখা হচ্ছে বাংলাদেশের, শিরোপা পর্যন্ত আপনাদেরও সেই প্রত্যাশা কিনা? ইনশাআল্লাহ আমাদের তো প্রত্যাশা অনেক ভালো, আমাদের প্রত্যাশাটা অনেক হাই লেভেলের। অনেক দূর থেকে আসছি, আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে আসছি এখানে। তো এখানে আসার পর থেকে মোটামুটি সবকিছু ভালো ছিল। টিকিট নিতে গেছি, তখন দেখা যাচ্ছে টিকিটের দামটা অনেক বেশি। কোনো কোনো প্রবাসী আছে 700 থেকে 800 দিরহাম মানে স্যালারি হয়, কিন্তু এখন একটা টিকিটের দাম হচ্ছে নিম্ন যেটা টিকিট, ওইটা হচ্ছে 200 দিরহাম। আমাদের ওইটাই শুধু একটা সমস্যা। আর ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সব সময় সাপোর্ট করে যাব, সাপোর্ট করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। এবং এই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের যে এত কষ্টে যে মাঠে আসা, শিরোপা বাংলাদেশ দল জিতবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। অনেক কষ্ট করে দর্শকরা আবুধাবিতে গিয়েছেন, যেমনটা তারা বলছিলেন যে অনেক দামে, আসলে এত দামি টিকিটটা সবাই এফোর্ড করতে পারবে না। যারা এফোর্ড করতে পেরেছেন তারা কিন্তু আসলে টিকিটটা কেটেছেন এবং দেখতে গিয়েছেন। তাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে এই ম্যাচটাকে ঘিরে। প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচে আসলে শ্রীলঙ্কাকে হারাতে পারবে তো বাংলাদেশ। এই প্রত্যাশাটা আসলে আমরা প্রবাসী বাংলাদেশিদের মাঝে আমরা দেখতে পেয়েছি এবং দর্শকদের যে উন্মাদনা ছিল বাংলাদেশের ম্যাচকে ঘিরে সেটাও আমরা দেখতে পেয়েছি। তবে বাংলাদেশ এই শ্রীলঙ্কা ম্যাচটি কভার করতে আবুধাবিতেই আছেন সহকর্মী রঞ্জন শান্ত। বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, দর্শকদের উন্মাদনা, উত্তেজনা আমরা সবকিছুই দেখলাম। তবে এই ম্যাচের আসলে কি উইনিং কম্বিনেশনই কি বাংলাদেশ খেলতে নামছে, নাকি একাদশে কোনো পরিবর্তন থাকতে পারে? সেই সাথে উইকেটের কোনো চেঞ্জেস আছে কিনা, বা উইকেট কেমন হতে পারে জানাবেন। সঞ্জনা, আসলে যখন কথা বলছিলাম তখন টস আপডেটটা দেখলাম। শ্রীলঙ্কা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং দেখুন যে গত ম্যাচটায় বাংলাদেশ যা করেছিল সেটাই, একটা কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে চেইস করার যে ব্যাপার, শুরুটা জয় দিয়ে করতে চাওয়ার যে ব্যাপার, সেটা লঙ্কানরা করেছে টস জিতে। তো এখানে বাংলাদেশের বলা যায় যে গুড টস টু লস, সেটাও বলা যায়, কারণ বাংলাদেশ আগে ব্যাট কেন করেনি হংকং ম্যাচে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। ও কম্বিনেশনটা আমি এখনো দেখিনি, সো ফার খুব একটা
পরিবর্তন হওয়ার কথা নয়, তবে এই যে ব্যাটিংটা পাওয়া, এখানে কিন্তু একটা সক্ষমতার প্রমাণ দেওয়ার আছে বাংলাদেশের। রান রেটের অনেক একটা বড় ব্যাপার আছে, লঙ্কানদের সাথে রিসেন্ট পাস্টে বেশ খেলাটা জমে এবং বাংলাদেশের পক্ষে কথা বলে ফলাফল। তো সেই জায়গায় এই উইকেটে বাংলাদেশ একটা ভালো স্কোর করতে পারবে, টস হেরে ব্যাট পেয়ে সেই প্রত্যাশা করা যায়, এবং সেটা যদি করে বাংলাদেশের ভালো বোলিং সাইড রয়েছে, অন্তত কম রানের মধ্যে লঙ্কানদের গুটিয়ে দিয়ে এই যে লড়াই, সেই লড়াইয়ে গ্রুপ স্টেজটা অন্তত পার করার যে এগিয়ে যাওয়া এক ধাপ, সেটাই বাংলাদেশ ভালো কিছু করবে বলে প্রত্যাশা। তবে আজকে যে ব্যাট করতে পারছে একটা অন্যরকম চ্যালেঞ্জ সঞ্জনা বাংলাদেশের জন্য। একদমই তাই রঞ্জন, আমার কিন্তু মনে হয় যে আজকের রাতে অ্যানাদার সুপার নাইট একটা ক্লাশ আমরা দেখতে যাচ্ছি, কারণ সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল, আর তাছাড়া শ্রীলঙ্কাও কিন্তু খুব বেশি আত্মবিশ্বাসেই আছে, কারণ 2022 সালে সবশেষ তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই ফরম্যাটে এশিয়া কাপে। হাড্ডাহাড্ডি লড়াই তো আমরা আশা করতেই পারি, কি মনে হয়? হ্যাঁ, একেবারেই সঞ্জনা। দেখুন, যত বড় টুর্নামেন্ট আসে, বিশেষ করে এশিয়া কাপ, গত সেই 18-র কথা আপনি মনে করে দিলেন, এই জায়গাতেই আসলে তারা টি-20 শিরোপাটি জিতেছিল, এবং ওভারঅল আসলে যে ব্যাপারটা ঘটেছে ইদানিং কালে, নাগিন ডান্স থেকে শুরু করে লঙ্কানদের সেই যে সাকিব কিংবা ম্যাথিউসের টাইম আউট থেকে শুরু করে লঙ্কানদের আমরা সমর্থককে দেখতে পাচ্ছি, একজন তারাও এসেছেন, দর্শক অনেকেই, তারাও ভালো খেলেন। এসএসসি টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট সব মিলিয়ে তারা কিন্তু ভালো একটা ফাইট দেন। তবে এই যে কন্ডিশনে একটা ম্যাচ খেলার যে অভিজ্ঞতা বাংলাদেশ দলের হয়েছে, এটা একটা অ্যাডভান্টেজ, এবং তার আগে হারিয়ে আসা সেটা একটা অ্যাডভান্টেজ। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসী, অন্তত লঙ্কানদের চেয়েও বেশি বলা যায়। তবে বড় টুর্নামেন্টে লঙ্কানদের যেন কি জানি হয়, ভালো তারা খেলেই, তবে রিসেন্ট পাস্টে আসলে বলা যায় যে বড় টুর্নামেন্টও বাংলাদেশ লঙ্কানদের হারাচ্ছে। সব রঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ম্যাচটি কভার করুন। বিস্তারিত পরবর্তী খবরে আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ততক্ষণ পর্যন্ত দর্শকরা অপেক্ষা করুন। 8:30টায় ম্যাচটি শুরু হতে যাচ্ছে আবুধাবিতে। এদিকে আবুধাবিতে বাংলাদেশ দলের টিম হোটেলে লিটনদের সাথে দেখা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বললেন এশিয়া কাপের সম্ভাবনা দেখছেন ভালো কিছুর। জানালেন আমিরাতের সহযোগিতায় 8টি স্পোর্টস হাব করবে বাংলাদেশ, আর এড়িয়ে গেলেন বিসিবি নির্বাচনের প্রশ্ন। আবুধাবিতে বাংলাদেশের টিম হোটেল পার্ক ট্রোটানায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শ্রীলঙ্কা ম্যাচের আগে লিটনদের সাথে দেখা করলেন, হাত মেলালেন প্রত্যেক ক্রিকেটার আর কোচিং স্টাফের সাথে। সৌহার্দ্য বিনিময় আর ফটো সেশনের পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে ক্রীড়া উপদেষ্টাকে জার্সি উপহার দিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস, আর আসিফ মাহমুদ দিয়েছেন ভালো কিছুর আত্মবিশ্বাস। থেকে আমরা দলের পক্ষ থেকে ভালো কিছু আশা করি। হংকং ম্যাচ যতটুকু দেখলাম আমি হোপফুল। আসিফ মাহমুদের এই আমিরাত সফর শুধুমাত্র এশিয়া কাপের উদ্দেশ্যে নয়, দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। সেই পরিকল্পনাকেই এবার বাস্তবে রূপ দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে আমরা কাজ করছি এই বিষয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলেছিলেন, এবং তারা আমাদেরকে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে একটা সফট কমিটমেন্ট দিয়েছিল। ইতিমধ্যে আমরা ডিজাইন করে আমাদের ইআরডির মাধ্যমে এখানে পাঠিয়েছি। সামনেই বিসিবি নির্বাচন, এখন থেকেই বাড়তি উত্তাপ ক্রিকেট পাড়ায়। তবে দায়িত্বটা বিসিবির, তাই ক্রিকেট বোর্ডের নির্বাচনের প্রশ্ন এড়িয়ে গেলেন আসিফ মাহমুদ। নির্বাচনের আপডেট দেওয়ার দায়িত্ব তো আমার না ভাই, এটা বিসিবিকে জিজ্ঞেস করতে হবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের এই সময়ে কিছুক্ষণ পরে যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই, আগামীকাল একই সময়ে কিন্তু পাকিস্তান এবং ভারতের মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে আলোচনায় অনেক ইস্যু। এবারই প্রথম একসাথে টস করবেন সালমান আলী ও সূর্যা কুমার। টস রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ ডিউ ফ্যাক্টর। ম্যাচ ভেন্যু দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে ভারত 57 রানে অল আউট করেছে ইউএইকে, আর পাকিস্তান 67 রানে গুড়িয়ে দিয়েছে ওমানকে। এশিয়া কাপের লড়াই বিবেচনা করলে সুপার সানডের ভারত পাকিস্তান মহারণ হবে এই দুই দলের 20তম ম্যাচ। এর আগের 19 দেখায় ভারত জিতেছে 10টি ম্যাচ আর পাকিস্তান জয় পেয়েছে 6 বার। তবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভারত পাকিস্তান এর আগে মুখোমুখি হয়েছে 3 বার, যেখানে ভারত জিতেছে 2 ম্যাচ আর পাকিস্তান জয় পেয়েছে 1 বার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত পাকিস্তান মহারণ। কেমন হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের পিচ? এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে এই দুবাইতেই আরব আমিরাতকে 57 রানে অল আউট করে ভারত।
তবে রান তাড়া করতে নেমে আবার 4 ওভার 3 বলেই জয় তুলে নেয় সূর্যকুমারের দল। অন্যদিকে পাকিস্তান শুক্রবার নিজেদের প্রথম ম্যাচ খেলেছে একই ভেন্যুতে। ওমানকে পাকিস্তান অল আউট করে 67 রানে, যদিও আগে ব্যাটিং করে 7 উইকেটে 160 রান করেছিল সালমান আলী আগার দল। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে স্পোর্টিং পিচ হয় দুবাইতে। ব্যাটার ও বোলারদের জন্য থাকে প্রায় সমান সুবিধা, তবে টস হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ ডিউ। টস জেতা অধিনায়কের তাই আগে বোলিং করার সিদ্ধান্ত নেবার সম্ভাবনাই বেশি। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নতুন 2 অধিনায়ক সূর্যকুমার যাদব আর সালমান আলী আগা। প্রথমবার টস করতে নামবেন একে অন্যের বিপক্ষে। যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানে দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে 2 দেশের সবশেষ সংঘাতের পর এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। ম্যাচের আগের দিন পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছিল ম্যাচের টিকিট, অর্থাৎ আগ্রহ হারিয়েছে দর্শকরা, বিশেষ করে ভারতীয়রা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ভারত পাকিস্তান এশিয়া কাপে আসলে ম্যাচ খেলবে কিনা তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও সেই গুঞ্জনটা উড়িয়ে দিয়ে 2 দল কিন্তু মুখোমুখি লড়াই করছে। এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে, এরকমই আমরা আশা রাখতে পারি। এদিকে রোববার থেকে শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20-র দ্বিতীয় আসর। একযোগে 2 ভেন্যুতে শুরু হবে এবারের এই আসর। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল 9:30টায় মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী বিভাগ এবং বর্তমান রানার্স আপ ঢাকা মেট্রো। দুপুর 1:30টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ ও এনসিএল লঙ্গার ভার্সনের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। এর আগে শনিবার বগুড়ায় উন্মোচন করা হয়েছে এনসিএল ট্রফি। রাজশাহীর ছেলে নাজমুল হোসেন শান্তর উঠে আসা লোকাল কোচ রফিকুল ইসলামের হাত ধরে ছোটবেলা থেকে 22 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অনুশীলনে যেতেন বাংলাদেশের এক সময়ের 3 ফরম্যাটের এই অধিনায়ক। ছোটবেলা থেকেই তার কোচ তাকে শিখিয়েছেন বড় মঞ্চে যাওয়ার একমাত্র উপায় পরিশ্রম। এখনও যে কোনো সমস্যায় শান্ত ছুটে যান ছোটবেলার কোচের কাছে। রাজশাহীতে শান্ত এবং তার কোচের ইন্টারভিউ নিয়েছেন সহকর্মী আফনান পিয়াল। জোড়া জোড়া চোখে ওরা স্বপ্ন বুনছে, জাতীয় দলে খেলার স্বপ্ন। বাচ্চারা যেভাবে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখছেন, ছোটবেলায় এভাবেই বড় ভাইদের ব্যাটিং দেখেই তো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন শান্ত। স্বপ্ন দেখা সেই সাথে স্বপ্নের বাস্তবায়ন, মাঝের লম্বা রাস্তায় শান্তকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার কোচ রফিকুল ইসলাম। রাজশাহীর সাবেক এই ক্রিকেটার ক্রিকেট ছেড়ে কোচিংয়ে আসলে তার কোচিং ক্যারিয়ারের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন শান্ত, আর প্রথম অ্যাসাইনমেন্টেই সেঞ্চুরি, তার হাতে তৈরি ন্যাশনাল টিম ক্যাপ্টেন। 5-এ তখন পড়ে, তখন ও প্রায় 22 কিলোমিটার থেকে এই একাডেমি ক্লেমনে আসতো। ও ঝড় বৃষ্টি কোনো কিছুই নাম মানতো না কখনো, প্র্যাকটিস এভরিডে সে উপস্থিত থাকতো। আর সবচেয়ে ভালো লাগতো যে প্রতিদিন ওই নতুন কিছু শেখার ইচ্ছা ছিল ওর মধ্যে। উনি নাকি সাইকেল চালায় আসতেন পুরোটা পথ? হ্যাঁ, ও সাইকেল চালিয়ে বাসা থেকে আপনার কাটাখালিতে সাইকেল রাখতো, ওখান থেকে বাসে আবার আসতো আমাদের রেলগেট থেকে আবার অটোতে আসতো আপনার আমাদের বন্ধ গেট নিয়ে, ওখান থেকে হেঁটে আসতো। অনেক পরিশ্রম করতো। এত সাইকেল চালাতো বলেই কি ফিজিকটা এত স্ট্রং? হ্যাঁ, ফিজিক তো বললাম না, ছোটবেলা থেকে ওর কিছু নতুন কিছু শেখা, প্রতিদিন নতুন কিছু শিখবে। স্যার যেটা একটু আগে বললো যে প্রতিদিন নতুন নতুন জিনিস শেখা এবং হার্ডওয়ার্কের যে কোনো বিকল্প নাই, এই ইনফরমেশানগুলো কিন্তু ছোটোবেলা থেকেই স্যারের কাছ থেকে পাওয়া। এই যে ছোট ছোট ইনফরমেশানগুলো খুব ছোট বয়স থেকে পাওয়ার কারণে আমার মনে হয় যে এই অবস্থানে আসতে পেরেছি। আমি স্টিল ওই ক্লাস 5-এ যে জিনিসগুলো ফলো করতাম, এখনও দেখা যায় যে ওই রুটিনের মধ্যে আমার এই জিনিসগুলো আছে। যখন খারাপ সময় যায় তখন কি কোচকে ফোন দেন বা তার সঙ্গে কথা বলেন? কোনো সময় যদি আমি রান না করি বা খারাপ সময় যাচ্ছে, অনেক সময় আমার ফোন করার আগে স্যারের ফোনটা চলে আসে। কোনো টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে, তখন রাজশাহীতে যখনই আসি তখন ওনার সাথে ব্যাটিংটা নিয়ে কিন্তু কাজ করি। মানে আই ওয়াজ নাথিং, মানে আমি একদম ক্রিকেটটা শিখতেছি, তখন থেকে আমাকে নিয়ে ব্যাটিংটা নিয়ে কাজ করে। তো স্বাভাবিকভাবে যে একটু একবার দুইবার দেখলে হয়তো ওই ছোট জিনিসটা ধরে ফেলতে তার জন্য সুবিধা হয়। কোচিং তো থ্যাঙ্কলেস জব, তো এমন একটা জবে থেকে আপনার প্রথম ব্যাচের ক্রিকেটার যখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হন, তখন ভেতর থেকে আসলে কেমন ভালো লাগা কাজ করে? আসলে এটাই একটা কোচের জন্য বড় পাওয়া যে আমি শান্তকে কোচিং করেছি।
ঠিক আছে, একটা কোচে কিন্তু এটাই বড় পাওয়া যে ছেলেটা বড় লেভেলে খেলছে, বেস্ট লেভেলে সে ক্রিকেটকে শাসন করছে। ছাত্র ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছেন, এটা যেমন রফিকুল ইসলামের বড় পাওয়া, পাশাপাশি তার ছাত্র এই জায়গায় এসেও তার কোচকে রেকগনাইজ করছেন, এটাও নিশ্চয়ই রফিকুল ইসলামের জন্য অনেক বড় পাওয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। হঠাৎ করেই বিসিবিতে জরুরি বোর্ড সভা। এজেন্ডা নিয়ে খোলাসা না করলেও জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগের 4 ক্লাবের মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এজন্য গঠন করা হচ্ছে ডিসপুট সমাধান কমিটি। এদিকে এলিট প্যানেলের আম্পায়ার তৈরিতে পেশাদার কাঠামো তৈরি করতে চান সদ্য নিয়োগপ্রাপ্ত আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেল। বাংলাদেশে আম্পায়ারদের সম্মান অনেক কম, এলিট প্যানেলের আম্পায়ার তৈরিতে সময় লাগে বলছেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। শনিবার দুপুরে হুট করেই বিসিবির জরুরি বোর্ড সভা। আসন্ন বিসিবি নির্বাচন ইস্যুতেই যে এই সভা সেটাও অনুমেয় ছিল। তবে এ ব্যাপারে খোলাসা করেননি বিসিবি পরিচালক ইফতিকার রহমান মিঠু। ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে, সেটার ব্যাপারে আমরা কন্টিনিউয়াস কিছু প্রসেস আছে, সেই প্রসেসে আলাপ হওয়ার জন্যে। জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগে 4টি ক্লাবের কমিটি নিয়ে জটিলতায় পড়েছে বিসিবি। একাধিক মালিকানা থাকায় কে পাবে বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার কাউন্সিলরশিপ, ডিসপুট সমাধানে বিশেষ কমিটি করে সেখান থেকে সমাধানের জন্য পাঠিয়েছে বোর্ড সভা। যদিও বোর্ড মিটিং ছাপিয়ে আলোচনায় সদ্য নিয়োগ পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফেলকে নিয়ে বিসিবিতে প্রথম দিন এসেই জানালেন নিজের পরিকল্পনার কথা। আরও বেশি দক্ষ আম্পায়ার তৈরি করতে একটি কাঠামো বাস্তবায়নের কথা জানান আইসিসির অন্যতম সেরা এই আম্পায়ার। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক বাংলাদেশের সব ধরনের ক্রিকেটের আম্পায়ারদের জন্য একটি পেশাদার কাঠামো তৈরির জন্য কাজ করতে চাই। তবে এলিট আম্পায়ার একদিনে তৈরি হয় না, সময় সাপেক্ষ ব্যাপার। আশা করছি আমার কাজটা ঠিকঠাক করতে পারবো। বিসিবিও আস্থা রেখেছে। একই সঙ্গে শরফুদ্দোল্লাহ সৈকতকেও পাচ্ছি এই প্রোগ্রামে, ও আমার কাজকে আরো সহজ করে দেবে। এদিকে আম্পায়ার্স অ্যান্ড রেফারি বিভাগে হেড অব এডুকেশন হিসেবে থাকবেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। বাংলাদেশে আম্পায়ারদের সম্মান অনেক কম, এলিট আম্পায়ার তৈরি করতে সময় লাগে বলছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। একটা এলিট আম্পায়ার তৈরি করতে হলে অনেকদিন সময় লাগে। আসলে কোনো জায়গায় তো শর্টকাটের জায়গা না, একটা রেজিলিয়েন্স, একটা ডিটারমিনেশন এগুলি লাগে। আর সমস্যা হচ্ছে যে বললাম, যদি একটা রেসপেক্টের কথা যে জায়গাটা বলো, যেটা আমাদের দেশে একটু কম আছে আর কি আম্পায়ারদের প্রতি, যে মাইন্ডসেট যখন চেঞ্জ হবে এবং আম্পায়ারদের যে রেসপেক্ট থাকবে, তার সাথে যেগুলি বললাম যে আমাদের স্বপ্নটা দেখতে হবে আর কি। একজনই তো শেষ না, আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি ইন দ্য এলিট প্যানেল আম্পায়ার। প্রথম দফায় পুরো এনসিএল টি20 দেখবেন টফেল। তবে এই পরিকল্পনায় সৈকতকে পাওয়াটা ভাগ্যের মনে করছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। ওকে রাজি করানো ওয়াজ ইজিয়ার দেন সৈকত। সো এটা আই এম রিয়েলি গ্রেটফুল যে হি হ্যাজ অ্যাগ্রিড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবলের খবর। ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে দুই জায়ান্ট, মোহামেডান ও কিংস। সপ্তাহের মঙ্গলবার দুই ভেন্যুতে ফেডারেশন কাপের 2টি করে ম্যাচ। লিগ 5 ভেন্যুতে হলেও ফেডারেশন কাপ কিংস অ্যারেনা এবং কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপ হবে। এই গ্রুপে আবাহনীর সঙ্গে রয়েছে রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরের পুল, পিডব্লিউডিবি। আর বি গ্রুপে রয়েছে আরামবাগ, বাংলাদেশ পুলিশ, ফর্টিস, কিংস ও মোহামেডান। আগামী বছর 10 এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল রেখেছে বাফুফে। এরপর গেল মৌসুমে বিপিএল ও বিসিএল এ ভালো পারফর্মারদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেওয়া হয়। ব্রাজিলের জার্সিতে কবে দেখা যাবে নেইমারকে? 2026 বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, এমনটাই জানিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপে নতুন রূপে আবির্ভাব ঘটবে নেইমারের। সেলেসাও তারকাকে নিয়ে নিজের ছকও এঁকে রেখেছেন এই ইটালিয়ান মাস্টারমাইন্ড। ইনজুরির কারণে লম্বা সময় ধরেই নেইমারের সার্ভিস পাচ্ছে না ব্রাজিল। বা পায়ের চোটে 2023 সালের অক্টোবরের পর জাতীয় দলের বাইরে সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ 79 গোল করা নেইমার সবশেষ উইন্ডোতে ফেরার সম্ভাবনা জাগলেও শেষ মুহূর্তে পথের কাটা সেই ইনজুরি। তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে কাদা ছোড়াছড়ি কম হয়নি। তাই তো এখন কোটি টাকার প্রশ্ন, বিশ্বকাপে দেখা যাবে তো এই ফরওয়ার্ডকে? তবে এখনও শেষ হয়ে যায়নি সব। বিশ্বকাপের বিমানে উঠতে হলেই নেইমারের পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। এই শর্ত এসেছে সেলেসাওদের নতুন দায়িত্ব নেয়া ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তির কাছ থেকে। একমাত্র শতভাগ ফিটনেসই হতে পারে নেইমারের দলে ফেরার একমাত্র উপায়।
নেইমার কিভাবে খেলে সেটা আমরা দেখতে যাচ্ছি না, তার প্রতিভার কথা সবাই জানে। আধুনিক ফুটবলে তার প্রতিভা কাজে লাগাতে হলে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি। যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে তাহলে জাতীয় দলে জায়গা পেতে তার কোনো সমস্যা হবে না। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন নেইমার। এরপর আবারও ইনজুরির থাবা, চোটের সাথে সংগ্রাম করে আবারও ফিরেছেন মাঠে। তাই তো এই সেলেসাও তারকাকে নিয়ে নিজের ছকও এঁকে রেখেছেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড। নতুন রূপে আবির্ভাব ঘটবে নেইমারের। আমি ওর সঙ্গে কথা বলেছি, সবকিছু পরিষ্কার, পরিকল্পনাও একই আছে। ও আর বাইরের দিকে বা উইংয়ে খেলতে পারবে না, কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক সক্ষমতা থাকা জরুরি। তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের থেকে বাছাই পর্বের বাধা পেরিয়ে এর মধ্যে সরাসরি 2026 বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ব্রাজিল। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে 5 বারের চ্যাম্পিয়নরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।